আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন 6 জন। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন, দেশ ছাড়ার আগে জানালেন অধিনায়ক। ক্রিকেট ধৈর্যেরও পরীক্ষা নেই, অর্জুনের আইপিএল অভিষেকের পর সচিনের পোস্ট ভাইরাল, কোনো সমস্যা? 13 ম্যাচে 4 উইকেট, বুমরার জাদু কি তবে শেষ? এবার বিস্তারিত। বিসিবি নির্বাচনের আগেই পরিচালক পদে জিতে গেলেন 4 কাউন্সিলর। মনোনয়ন যাচাই বাছাই শেষে ক্যাটাগরি 1 অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরি থেকে ঢাকা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগের পরিচালক নির্ধারিত হয়ে গেছে। পরিচালক নির্ধারণ হয়ে গেছে ক্যাটাগরি 3 অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই 3 বিভাগ থেকে মনোনয়ন দাখিল করেছেন একজন করে। ঢাকা বিভাগ থেকে 2 জনের বিপরীতে 3 জন মনোনয়ন দাখিল করলেও বাদ পড়েছেন একজন। ফলে ঢাকা বিভাগের 2 পরিচালকেও নির্ধারিত হয়ে গেছে। এছাড়া বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজনের বিপরীতে একজন মনোনয়ন দাখিল করেছেন। যাচাই বাছাই পার করে যাওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা। নির্বাচিতরা হলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কায়েম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান এবং এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ। যাচাই বাছাইয়ে বাতিল পড়েছে জসিমউদ্দিন খান খসুর মনোনয়ন। তিনি গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। আজ বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে তালিকা প্রকাশ করেছে বিসিবি। দাখিল করা 33 মনোনয়নের একটি বাদে বৈধ হিসেবে গৃহীত হয়েছে। ক্যাটাগরি 1 অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন বৈধ হয়েছে 3 জনের, মিনহাজুল আবেদিন নানু, মঈনউদ্দিন চৌধুরী, শরীফুল ইসলাম। এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন 2 জন। খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনুল ইসলাম এবং আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন 2 জন। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন 2 জন, মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরী। নির্বাচিত হবেন 1 জন। ক্যাটাগরি 3 থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অন্যান্য ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন জমজমাট। 12 পদের বিপরীতে লড়বেন 18 কাউন্সিলর। তাদের মধ্যে অন্যতম হলেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল, বাবু, মির্জা ইয়াসিন আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা। আগামী 24 মে বাছাইকৃত মনোনয়ন তালিকার উপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। 25 মে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর 2টায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নারী টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 20 দিন। লম্বা সময় হাতে রেখেই আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দলের একাংশ। 2 দিন পর অর্থাৎ 26 মে যাবে দলের বাকি অংশ। ইংল্যান্ডে পা রাখার আগে স্কটল্যান্ডে স্কটিশ এবং ডাচ নারীদের বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বিশাল অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী 12 জুন শুরু বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতির কথা জানাতে গিয়ে নিগার বলেছেন, শেষ পর্যায়ের প্রস্তুতি ক্যাম্প এখানে করেছি, কাজ দিয়েছে। বিসিবিও আমাদের সুযোগ দিয়েছিল বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে যেন আমরা এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে পারি। ওইটা আমাদের সাহায্য করেছে। কিছু প্লেয়ার ভালো পারফর্ম করেছে সর্বশেষ 3-4টা ম্যাচে। এখন আমরা আরো কিছু অনুশীলন করব। নিজের নেতৃত্বাধীন বিশ্বকাপ দল নিয়ে নিগারের মূল্যায়ন। আসলে টিম কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং দলের মধ্যে সম্পর্কটা কেমন সেটার উপরে দল নির্ভর করে। 2023 থেকে আমরা যে ক্রিকেট খেলে আসছি সেই কম্বিনেশনটাই কিন্তু রয়েছে। দলের মধ্যে যথেষ্ট বিকল্প আছে, বোলিং এ বিকল্প আছে, ব্যাটিং এ আছে। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিশ্ব আসরে পা রেখেছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপে যাওয়ার আগে একটু আক্ষেপও করেছিল নিগার। এবার অবশ্য তেমন কোনো আক্ষেপের সুর ছিল না অধিনায়কের কণ্ঠে, বরং প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন টাইগ্রেস অধিনায়ক। তিনি বলেন, প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টের সময় দল আন্তর্জাতিক সিরিজ বা ওই রকম প্রস্তুতি পায় না। এবার কিন্তু সেই সমস্যা নেই, কারণ শ্রীলঙ্কার সঙ্গে 3টা ম্যাচ আমরা অলরেডি খেলেছি এবং সামনে আরো 4টা ম্যাচ খেলবো। আমাদের জন্য এক থেকে আদর্শ প্রস্তুতি আর কিছু হতে পারে না। আইসিসি থেকে আমাদের 2টি প্রস্তুতি ম্যাচ আছে, তাই আমাদের কাছে মনে হয় প্রস্তুতি ভালো হবে দলের জন্য এবং বড় টুর্নামেন্টের প্রতি আগে প্রতিটি কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সময়ই থাকবে। প্রস্তুতি ম্যাচে যা করা দরকার আমাদের পাওয়ার মতো সেগুলো আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি খেলোয়াড়রা যেন সুযোগ সুবিধাগুলো কাজে লাগায়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে ফ্রাঞ্চাইজি লিগগুলোরও নজরে আসতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। আমার দলের এক্সপোজার অনেক কম থাকে।
টি-20 ক্যারিয়ারে সর্বসাকুল্যে 30 ম্যাচ খেলেছেন সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। একসময় মুম্বাই ইন্ডিয়ান্স নেট বোলার হিসেবে অর্জুনকে কাজে লাগালেও আইপিএলে বলতে গেলে তাকে সুযোগই দেয়নি। এবারের আইপিএলও খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ, তবু ছেলেকে নিয়ে গর্ব হয় ক্রিকেট কিংবদন্তির। গত রাতে ম্যাচ শেষে যে পোস্ট করেছেন সচিন তা দ্রুতই ভাইরাল হয়েছে। 2023-24 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা অর্জুনকে এবার নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। শনিবার লখনৌ অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে লখনৌ সচিন পুত্রকে একাদশে খেলিয়েছে। নতুন ফ্রাঞ্চাইজির হয়ে অভিষেক 4 ওভারে 36 রানে নিয়েছেন 1 উইকেট। সেই উইকেটটাও পাঞ্জাব কিংসের উইকেট রক্ষক ব্যাটার প্রভু সিমরান সিং এর। 39 বলে 7-4 ও 2 ছক্কায় 69 রান করেন। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ফিল্ডিংয়ে একটি ক্যাচ ধরেছেন আর 8 নম্বরে ব্যাটিংয়ে নেমে 5 বলে 5 রান করে অপরাজিত থাকেন। এই এক ম্যাচে সুযোগ পেয়ে অর্জুন যা করেছেন তাতে গর্বিত সচিন। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ম্যাচ শেষে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, খুব ভালো করেছো অর্জুন, এই পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছো সেটা নিয়ে আমি সত্যি গর্বিত। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরে অপেক্ষা করো, নীরবে কঠোর পরিশ্রম করে যাওয়া আর সুযোগের জন্য শেষ পর্যন্ত ইতিবাচক থাকা সবকিছুই অসাধারণ ছিল। আইপিএলে এখন পর্যন্ত মাত্র 6 ম্যাচ খেলেছেন, যার মধ্যে মুম্বাইয়ের হয়ে খেলেছেন 5 ম্যাচ আর লখনৌ এবার এমন এক সময়ে তাকে অভিষেক করিয়েছে ততক্ষণে দলটির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। 13 ম্যাচ লখনৌ ডাগআউটে বসে থাকার পর গত রাতে পাঞ্জাবের বিপক্ষে সুযোগ পেয়েছেন। চলো অর্জুনকে বাস্তবতা বুঝিয়ে দিয়েছেন সচিন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটটা কেবল 22 গজে দক্ষতার খেলা নয়, সাফল্য পেতে হলে থাকতে হবে ধৈর্য। অর্জুনকে নিয়ে সচিন লিখেছেন, ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয় তেমনি ধৈর্যের পরীক্ষা নেয়। আর আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছো। সবাই মাটির কাছাকাছি থেকো আর খেলাটাকে ঠিক আগের মতোই ভালোবেসে যেও। সবসময় তোমাকে ভালোবাসি। এবারের আইপিএলে জশপ্রীত বুমরার পারফরমেন্স এটি। গত কয়েক বছর তাকে যারা অনুসরণ করেছেন তাদের চোখে এমন কিছু অবিশ্বাস্য। মুম্বাই ইন্ডিয়ান্সের নীল জার্সিতে বুমরা যেন বড্ড অচেনা। ইকোনমি রান রেট ছিল 8.36। রান বৃষ্টির আইপিএলে খুব মন্দা হয়তো নয়, কিন্তু বুমরা তো শুধু রান আটকানোর বোলার নন, তিনি উইকেট শিকারীও। সেটাই তিনি করতে পারেনি এবার। মার্চে ভারতকে টি-20 বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা বুমরা আইপিএলে নামার পর যেন বোলিংই ভুলে গেছেন। একটি উইকেটের পেছনে খরচ করেছেন 102.50। 13 বছরের আইপিএল ক্যারিয়ারে যা তার সবচেয়ে খারাপ বোলিং গড়। প্রশ্ন উঠেছে, কোথায় হারালো বুমরার জাদু? আইপিএল 2-1 ম্যাচের টুর্নামেন্ট নয়, এখানে লিগ পর্বেই খেলা হয় 14 ম্যাচে। বুমরার দল এরই মধ্যে 13টি খেলেছে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার, কারণ দলটি বাদ পড়ে গেছে আগেই। লম্বা সময় ধরে কেন পারফর্ম করতে ব্যর্থ হলেন বুমরা? টুর্নামেন্ট শুরু করেছিলেন চোট নিয়ে। টুর্নামেন্টের প্রথমার্ধে পুরো গতিতে বোলিং করতে পারেনি, শেষের ম্যাচগুলোতেই গতি ফিরল। পুরনো সেই তোপ কিছুটা দেখাও গেছে, কিন্তু উইকেটের ভাগ্য ফিরল না। চোট, ওয়ার্কলোড, ম্যানেজমেন্টের নানা আলোচনার মধ্যেও বুমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলেছেন। আইপিএলের ঠিক আগে তার পারফরমেন্স কেমন ছিল? টি-20 বিশ্বকাপে 8 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন 6 জন। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন? দেশ ছাড়ার আগে জানালেন অধিনায়ক। ক্রিকেট ধৈর্যেরও পরীক্ষা নেই। অর্জুনের আইপিএল অভিষেকের পর সচিনের পোস্ট ভাইরাল, কোনো সমস্যা? 13 ম্যাচে 4 উইকেট, বুমরার জাদু কি তবে শেষ? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।